বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। এবং আপনারা দুজনেই জানেন যে আজ ভোর 6টা থেকে আবারও 48 ঘন্টার হরতাল। মানবতা বিরোধী অপরাধে যারা দণ্ডিত তাদের দণ্ডদানের প্রতিবাদে জামাতের ডাকে এই হরতাল। তো একদিকে দেখা যাচ্ছে যে দ্রুত এই বিচার প্রক্রিয়ার রায়গুলো শেষ হচ্ছে, বেশ কিছু রায় পরপর হয়ে গেল, যেটি নিয়ে অনেক অভিযোগ ছিল অনেকেরই যে এত স্লোথ গতিতে কেন হচ্ছে, এবং যথারীতি এর প্রতিবাদে হরতালও চলছে। তো হরতালের মধ্যে একটা ধারাবাহিক হরতালের মধ্যে বাংলাদেশ প্রবেশ করলো বেশ অনেকদিন পরে। কি দেখছেন আপনি নাজমা আক্তার? ধন্যবাদ আপনাকে। জিলু ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন যে দীর্ঘদিন পরে এখন যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মাটিতে হচ্ছে, এবং এই বিচার কে করছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। এবং আমাদের নেত্রী আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উনি ডিক্লেয়ার করেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার করছি। এখন আপনি দেখেন এই যে ধারাবাহিক হরতালের কথা আপনার বললেন, তো এটা কেন হচ্ছে বলেন? হরতাল তারা কি আইন আদালত তারা বিশ্বাস করে না? তারা একদিকে বলছে তারা আপিল করবে, তারা আইনের সকল প্রক্রিয়া অনুসরণ করছে, তারা তাদের যে আসামি আপিলের রায় হয়েছে, আমরা হ্যাঁ আপিলের রায় হয়েছে, আবার কিছু ক্ষেত্রে তারা পেন্ডিং আছে, সেগুলি আপিল করছে। তাদেরকে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তখন কিন্তু তারা আইনের যে বিধিবিধান অনুযায়ী তারা সাক্ষীকে জেরা করছে, তারা তাদের যত আইনজীবী আছেন তারা তাদেরকে ফেস করছেন। এগুলি সবই আইনের প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। এক কথায় যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা, সেটাকে তারা অন করেই কিন্তু তারা এই বিচার প্রক্রিয়ায় কিন্তু তারাও অংশগ্রহণ করছে। তবে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরেও কেন তারা রায় নিয়ে তারা এই ধরনের আচরণ করছে, এই জনগণকে কষ্টের মধ্যে ফেলছে? রায় কি তাদেরকে তো বলতে হবে যে তারা রায় মানে কি মানে না। কারণ রায় তো এখন দেখেন যে অ্যাপিলেট ডিভিশনে যে রায় হলো, সেটি তো এখানে তো বিতর্কের কোনো সুযোগ নেই। তাদের আইনজীবী বলছে যে এই রায় নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই। তাহলে হরতাল দেওয়াটা কি, এটা কি আইন আদালতকে অমান্য করা না? এই হরতাল কেন, কিসের জন্য? বাংলাদেশের স্বাধীনতা কামী মুক্তি পাগল যে জনগণ, তারা স্বাধীনতার সময় 1971 সালে যারা পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, এবং আমাদের 30 লক্ষ মানুষ যেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেখানে 2 লক্ষের উপরে মা বোন নির্যাতনের শিকার হয়েছে, পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, এবং যেটা 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী বিচার হচ্ছে। এবং সেই বিচারে অ্যাক্টে কি বলা আছে যে সকল যুদ্ধ অপরাধী যারা নারী ধর্ষণ, খুন, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং জ্বালাও পোড়াও করেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকেই বিচার করা হচ্ছে। কিন্তু এটা জিলু ভাই, আপনি জানেন যে স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু কিন্তু এই সকল মানবতা বিরোধী অপরাধীদের বিচার করার জন্যই তাদেরকে কিন্তু জেলে আটকিয়েছিলেন। কিন্তু আমাদের নির্মম পরিতাপের বিষয় যে জিয়া রহমান ক্ষমতা আসার পরে কিন্তু এদেরকে মুক্ত করে দিয়েছিল। বাংলাদেশের মাটিতে কিন্তু তাদের 1973 সালের পর থেকে তাদের জামাত ইসলামের রাজনীতি করা নিষিদ্ধ ছিল, কিন্তু জিয়া রহমান এসে তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। যে সকল যুদ্ধাপরাধীরা পালিয়ে পাকিস্তান কিংবা অন্য কান্ট্রিতে চলে গিয়েছিল, জিয়া রহমান তাদেরকে দেশে এনেছিল এবং তাদেরকে দিয়ে রাজনীতি করিয়েছে, তাদেরকে সংসদে পাঠিয়েছে। ইভেন বেগম খালেদা জিয়া যখন উনি 2বার প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই যুদ্ধাপরাধীদের গাড়িতেই উনি জাতীয় পতাকা তুলে দিয়েছেন, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন। জাতির সঙ্গে আমি বলবো এটা তামাশা করেছেন। কারণ দেখেন এই রায় কিন্তু মহামান্য আদালত থেকে বলা হয়েছে যে এই যে আলবদরদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে আমাদের শহীদদেরকে অপমানিত করা হয়েছে, যেটা বেগম খালেদা জিয়াই করেছেন। তো আমি বলতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের যে স্বাধীনতার 43 বছর পরে এসে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এই যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, এবং এই বিচার ইন্টারন্যাশনাল অ্যাক্ট অনুযায়ী হচ্ছে। এই বিচার নিয়ে কোনো রকমের কোনো কথা বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সবাই আইনের সুযোগ লাভ করছেন, আইন অনুযায়ী বাংলাদেশে বিচার হচ্ছে, এবং সেই অনুযায়ী বিচারের রায় অনুযায়ী এই সরকার
বিচারের রায় অনুযায়ী তাদের যে দণ্ড হবে সেই দণ্ড তারা কার্যকর করবে। শুনবো আর কথা আপনার সামাওয়াত। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি হরতালের কথা দিয়ে শুরু করলেন। যেহেতু জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল এবং জামাতে ইসলামের দলের সব শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অ্যালিগেশন এবং তাদের বিচার হচ্ছে, স্বাভাবিকভাবে সেটা প্রতিবাদ তারা করবে এবং সেই প্রতিবাদের ভাষা হিসেবে হরতাল তারা দিয়েছে এবং হরতাল তারা করছে। তো আমি এই ব্যাপারে আমার আলাদাভাবে কোনো বক্তব্য নেই আসলে। আমি আর যেটা যুদ্ধাপরাধী বিচারের কথা যেটা আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে অফকোর্স আমি একজন মানে মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান হিসেবে আমি চাই যে যুদ্ধাপরাধী বিচার হোক এদেশে, এবং সেটা কোনো এবং কিন্তু আমি চাই যে অবশ্যই দেশের প্রত্যেকটি নাগরিকের মতো আমিও চাই যে একটি স্বচ্ছভাবে এটার বিচার হোক এবং যারা আসলেই সেই ৭১-এ এই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের একটি বিচার হোক। কিন্তু অবশ্যই সেটা হওয়া প্রয়োজন একটি স্বচ্ছতার মাধ্যমে, কোনো পলিটিক্যাল ভাবে এটাকে দেখা উচিত না, সেটা আমি মনে করি। সেই স্বচ্ছতার অভাব আছে আপনার কাছে মনে হয় বিচার প্রক্রিয়ায়? বা এখন অ্যাকচুয়ালি এখানে আমি তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল আইনের হচ্ছে বা আবার দেশীয়, এখানে আমি স্বচ্ছতার অভাব যারা এখানে দাবি করছেন যে যারা অ্যাকচুয়ালি এই আপনি মানে কাদের মোল্লার ফাঁসি থেকে শুরু করে সেই সময় থেকে আপনি দেখেছেন যে রাস্তায় যারা ছিল, হ্যাঁ, আপনার এই গণজাগরণ মঞ্চ, তারপর আরো অনেকেই যারা এই সবার ফাঁসির দাবি ফাঁসি চেয়েছে। তো এখানে অনেক সময় মনে হয়েছে যে এবং অনেক সময় যে আমাদের জাতীয় সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কমেন্ট করেছেন, তো সেইভাবে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি গণজাগরণ মঞ্চ কি চাচ্ছে বা একটি পার্টিকুলার গোষ্ঠী কি চাচ্ছে সেই হিসেবে রায় পরিবর্তন হচ্ছে বা হতে পারে, হ্যাঁ, সেরকম ইন্ডিকেশন পাওয়া গেছে আর কি। তো সেই জন্য আমি স্বচ্ছতার কথাটা তুলছি। বাট অ্যাজ ফার এজ যুদ্ধাপরাধীর বিচার মানে যতটুকু আমি কনসার্ন, আমি অফকোর্স চাই যে বিচার হোক। আর আরেকটা যেটা আমি বলতে চাই যে উনি বলেছেন, আপা বলেছেন যে আওয়ামী লীগের ইশতেহারে ছিল যুদ্ধাপরাধী বিচার। অবশ্যই ওনাদের ইশতেহারে কিন্তু আরো অনেক কিছু ছিল। ওনাদের ইশতেহারে শুধু যুদ্ধাপরাধীর বিচার ওয়াজ ওয়ান অফ ইট। ওনাদের ইশতেহারে ছিল যে ওনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে, এবং দ্যাট ইজ 1971 সালের এই ব্যাপারটা, এই ভয়াল ঘটনাটা যেরকম একটা মানবাধিকার লঙ্ঘন, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘন। ওনারা কিন্তু সেটা বন্ধ করতে পারে, ওনাদের ইশতেহারেই আছে এটা। তারপরে ওনাদের ইশতেহারে আছে যে ওনারা ঘরে ঘরে চাকরি দিবেন, হ্যাঁ, তারপরে এরকম অনেক ভালো ভালো জিনিস ওনাদের ইশতেহারে আছে, এবং যেটা কিন্তু এখন ওনারা তো এক টার্ম শেষ করে সেকেন্ড টার্মে আছে, সেখানে আমরা কিন্তু সেটা বরঞ্চ ঘরে ঘরে চাকরির বদলে আর উল্টাটা আমরা দেখেছি। 1 নভেম্বরে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে একটি বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, একটি ব্ল্যাক আউট হলো, এবং এবং যেটা আমরা পত্রিকায় পড়েছি, যেটা জেনেছি যে এটা ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ অ্যাড করার ক্ষেত্রে সেখানে এই বিপর্যয়টি ঘটেছে, এবং টেকনিক্যাল কি সমস্যা সেটার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আশা করি আমরা আসল কারণটা এখানে উদ্ঘাটন করতে পারবো। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে এই ঘটনাটা যখন ঘটে পরের দিন প্রত্যেকটি পত্রিকায় এসছে এবং সবাই যারা বিশেষজ্ঞ এই ব্যাপারে বলেছে যে স্মরণকালের বিপর্যয়। তা আমার কথা হচ্ছে যে এই আওয়ামী লীগ সরকারের আমলে স্মরণকালের শুধু বিদ্যুৎ নিয়ে স্মরণকালের বিপর্যয় না, আপনার দুর্নীতিতে স্মরণকালের বিপর্যয়, আপনার চুরিতে স্মরণকালের বিপর্যয়, ব্যাংক ডাকাতিতে স্মরণকালের ব্যাংক ডাকাতি, এবং মানে স্মরণকালের খুন এবং স্মরণকালের গুম, এবং সবচেয়ে বড় কথা যে এই যে 5 জানুয়ারি একটি নির্বাচন ওরা হয়েছে, ওনারা দাবি করছেন যে 5 জানুয়ারি নির্বাচন বৈধ নির্বাচন, এইটা একটা স্মরণকালের একটা। এইসব প্রসঙ্গে আপনি বলবেন, কিন্তু ওই বিচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাজমা আক্তার আপনার দলের প্রতিষ্ঠাতা এবং দলের নেত্রীকে টেনে এনেছিলেন। আমি একটা কথা বলতে চাই, শুনেন, এখন ব্যাপার হচ্ছে যে 1971 সালের 1971 থেকে 75 পর্যন্ত আমি এই আপনার প্রোগ্রামে আরেকদিনও বলেছি যে এই স্বাধীনতা যুদ্ধে আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছিলেন।
স্বাধীনতা যুদ্ধ করেছিলেন এবং তার পরবর্তীকালে উনি যখন বিএনপি প্রতিষ্ঠা করে তখন কিন্তু উনি শুধু আমি এটা যেভাবে দেখি যে উনি শুধু স্বাধীনতা যুদ্ধই করেন নাই, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু অবদানই রাখেন নাই, উনি দেশ গড়ার ক্ষেত্রেও একটি বিরাট ভূমিকা রেখেছেন। এবং যখন 1973-74 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন যে ওনার চারপাশে উনি চোর ছাড়া কিছু দেখেন নাই এবং সারা বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু যখন নেতৃত্বে আসেন, দেশের নেতৃত্বে আসেন, দলের নেতৃত্বে আসেন, তখন কিন্তু উনি এই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং সংবাদপত্র স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, যেটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের মেইন সমস্যাটা হচ্ছে যে ওনারা কোনো বিরোধী দল, বিরোধী মত, কোনো অপোজিশনই ওনারা লাইক করেন না, মানে দে ডোন্ট ওয়ান্ট এনি অপোজিশন, ওনারা একাই থাকবেন এবং ওনারা যদি অপোজিশন চান সেই অপোজিশনটা হবে গৃহপালিত রওশন এরশাদ মার্কার অপোজিশন, এছাড়া কোনো অপোজিশন ওনারা চান না। তো সুতরাং সেই সমস্যাটা হচ্ছে সেইখানে, কিন্তু সেইখান থেকে কিন্তু আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তখন যে একটা বটমলেস বাস্কেটে পরিণত হয়ে গেছিল বাংলাদেশ, সেখান থেকে কিন্তু তুলে এনে একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি উন্নয়নের বাংলাদেশ, একটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সবকিছুতে উনি কিন্তু খাল খনন থেকে শুরু করে ওনার 19 দফা সবকিছুতে কিন্তু উনি বেগম জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেটি কিভাবে খণ্ডন করবেন? 1996-এ যখন আওয়ামী লীগ রাষ্ট্র দায়িত্বে আসেন, ওনারা যখন ক্ষমতায় আসেন, তখন কিন্তু ওনারাও একজন এরকম আমি জানি যে একজন যুদ্ধাপরাধীকে ওনারা মন্ত্রী বানিয়েছিলেন, রিলিজিয়ন মিনিস্টার, ধর্ম বিষয়ক মন্ত্রী বানিয়েছিলেন। তো এখন ব্যাপার আছে এবং আপনারা দাবি করে বলতে পারেন না যে আওয়ামী লীগেও কোনো এরকম কোনো লোক নাই। এবং সবচেয়ে বড় কথা, জামাতের সাথেও কিন্তু আওয়ামী লীগের একটা গভীর সম্পর্ক এককালে ছিল, অ্যালায়েন্স ছিল, আপনারা দুইজন একসাথে মিলে আপনারা কিন্তু আন্দোলন করেছেন এবং তখন কিন্তু আপনারা জামাতের যুদ্ধাপরাধী খোঁজেন নাই। আমার কথা হচ্ছে, আমি যদি আদর্শের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমি যদি নীতির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে তো 96 জামাতের রাজাকার ছিল, তাহলে তো তার আগেও জামাতের মধ্যে রাজাকার ছিল, তখন কি আপনারা দেখেন নাই জামাতের রাজাকার? তো এখন ব্যাপার হচ্ছে, আপনারা যখন আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু জামাতকে আপনার সাথে রেখেছিলেন, সেটা পলিটিক্যাল অ্যালায়েন্স হোক বা ভোটের অ্যালায়েন্স হোক, তখন কিন্তু ওদের সাথেও জামাতের একটা অ্যালায়েন্স ছিল। এখন যেহেতু আপনাদের সাথে জামাত নাই, আমি এটা বলবো না যে জামাতে যুদ্ধাপরাধী আছে কি নাই, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট আমার কথা হচ্ছে, আমি যদি আদর্শের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে তো আমরা সবসময় এটাকে একটা ইয়ে দিতে হবে। আপনার কাছে নাজমা আক্তার। আমি জানি যে শ্যামা ওবায়েদ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভানেত্রী, আমি তার কাছে ব্রড কিছু আশা করেছিলাম, উদার কিছু আশা করেছিলাম। তো উনি স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার ইন্টারন্যাশনাল ল অনুযায়ী হচ্ছে। তো সেখানে বাংলাদেশের স্বচ্ছতার অভাব উনি কোথায় দেখলেন? তাই যদি হতো তাহলে তারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে কেন? তারা তো আগে বলবে যে না, আমরা এই বিচার মানি না, বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না। এনে তাহলে তো বিচার ব্যবস্থাকে তারা অবজ্ঞা করছেন। তাদের পক্ষে বিচারের রায় গেলে সেটা স্বচ্ছ, আর যদি রায় না যায় সেটা অস্বচ্ছ, এটা বলা আমার মনে হয় শ্যামা ওবায়েদের মতো মানুষের কাছ থেকে আমি এটা আশা করি। আমি বলি, উনি জামাতের সাথে ঐক্যের কথা বলেছেন, আমাদের কোনোদিন ঐক্য ছিল না। জামাতের সঙ্গে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি সেই আন্দোলনের একজন শরিক ছিলাম ছাত্রলীগের কর্মী হিসাবে। তখন ছিল 7 দল 15 দল, 3 জোট ছিল, সবাই চাচ্ছিল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, যার যার জোট থেকে শেষে আন্দোলন করেছে। তখন আওয়ামী লীগের দেখেন দীর্ঘ 1975 সালের 15 আগস্টের পর দীর্ঘদিন আওয়ামী লীগকে এই জিয়াউর রহমান কিভাবে খণ্ড বিখণ্ড করেছিলেন, কিভাবে জিয়াউর রহমান নিজে জাতির জনক হত্যাকাণ্ডের মাত্র 7 দিনের মাথায়, যেদিন 15 আগস্ট হত্যাকাণ্ড হলো, 24 আগস্ট উনি সেনাবাহিনীর প্রধান হলেন। যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই থাকবেন, তাহলে কি করে উনি এটা হলেন? উনি সেটা জড়িত ছিলেন। উনি বলেছেন উনি দেশকে ঐক্যবদ্ধ করেছেন, উনি ঐক্যবদ্ধ মোটেই করেননি। উনি পলিটিশিয়ানদের জন্য ডিফিকাল্ট করেছিলেন, যেটা উনি নিজের মুখেই বলেছেন। ওনার মতবাদ ছিল হচ্ছে দল ভাঙার রাজনীতি, স্বাধীনতার বিপক্ষের মানুষগুলোকে ওনার কাছে টানার রাজনীতি, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিতাড়িত করার রাজনীতি, এবং ধর্মান্ধ যারা তাদেরকে পুনর্বাসনের রাজনীতি, এগুলি জিয়াউর রহমান করেছিলেন। জিয়াউর রহমান, আমি জানি না উনি দেশের জন্য
আপনারা বলেন বহুদলীয় গণতন্ত্র, উনি তো ক্ষমতা অস্ত্রের জোরে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতা দখল করেছিলেন। বিচারপতি সায়েমকে অসুস্থ দেখিয়ে নিজেই রাষ্ট্রপতি নিজেকে ডিক্লেয়ার করেছিলেন। গণতন্ত্রটা এখানে কোথায় দেখলেন? দিনে রাতে প্রায় প্রতি রাতেই কারফিউ দিয়ে উনি দেশ চালিয়েছেন। কারফিউ কি কোনো গণতন্ত্র ভাষা হতে পারে? আমি জানি না উনি কিভাবে বলেছেন। আপনি বললেন স্মরণকালের যে ব্ল্যাক আউট হয়েছে সেটা স্মরণকালের, এটা আমি স্বীকার করছি যে এরকম ব্ল্যাক আউট কখনো কোথাও হয়নি, কিন্তু আমাদের দেশে হয়েছে। এখন আপনি যদি এটা বলেন এটা বাংলাদেশ আওয়ামী লীগের ব্যর্থতা, আমি মনে করি এটা আমাদের প্রতি অবিচার করা হবে। কারণ আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যে সরকার তারা কখনো চাইবে না জিলু ভাই যে এরকম একটা পরিস্থিতি হোক। এখন হয়ে গিয়েছে, সেটি কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী কিন্তু এটাকে বলেছেন যে এটা হয়েছে। এবং সবচেয়ে আমি দেশবাসীকে ধন্যবাদ দিতে চাই। দেখেন আমেরিকাতে একবার ব্ল্যাকআউট এরকম হয়েছিল, মাত্র 1 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, কত ধরনের ক্রাইম ওখানে ঘটেছিল। কিন্তু বাংলাদেশে প্রায় 11 ঘন্টা 12 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। বাংলাদেশে কোথাও কি কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? নিশ্চয়ই এটা সরকারের বড় সফলতা, সরকার ট্যাকেল করেছে এবং সরকারের প্রতি মানুষের যে বিশ্বাস জন্মেছে। কারণ মানুষ সরকার থেকে ট্যাকেল করেছে বলছেন, চেষ্টা করেছে, চেষ্টা না উদ্যোগ, আমি বলি কি কারণে, সেটি হচ্ছে মানুষ মনে করেছে এই সরকার অনেক আমাদের দেশে অনেক বিদ্যুৎ উৎপাদন করেছে। 3000 মেগাওয়াট থেকে এখন বিদ্যুৎ উৎপাদন কিন্তু 11,000-এর উপরে মানুষ বিদ্যুৎ পাচ্ছিল। 64% মানুষ বাংলাদেশে এখন বিদ্যুৎ সুবিধা ভোগ করে। সেই ক্ষেত্রে সাময়িকভাবে যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাটা কি সাধারণ মানুষ মেনে নিয়েছিল? তারা কিন্তু এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি, রাজপথে একটা মিছিলও করেনি। তারা বলেছে, আমি শুনেছি অনেক মানুষ এরকম হয়েছে, একটা দুর্ঘটনা হয়েছে, নিশ্চয়ই সরকার ট্যাকেল করছে। একটা প্রশ্নবোধক অবস্থায় মানুষ ছিল, আমি নিজেও ছিলাম। কিন্তু দেখেন মানুষ কিন্তু সরকারের প্রতি বিশ্বাস রেখেছে এবং সরকার যথাসাধ্য চেষ্টা করে পরিস্থিতি আবার ঠিক নরমাল অবস্থায় নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের। আর গণজাগরণ মঞ্চের কথা অনুযায়ী ফাঁসির রায় হচ্ছে, এটা আমার মনে হয় মুক্তিযুদ্ধের একজন প্রজন্মের কাছ থেকে এই ধরনের কথা আশা করা যায় না। গণজাগরণ মঞ্চ আন্দোলন করছে তারা বিভিন্ন ইস্যু নিয়ে, তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। সেই চাপটা তখন না থাকলে কাদের মোল্লার ক্ষেত্রে সেই রায়ের ক্ষেত্রে সে যে আইন পরিবর্তন সংসদে আপনারা করলেন, আপনি নিজেও তখন সংসদে, সেটা তো গণজাগরণ মঞ্চের ওই চাপ না থাকলে তো হতো না। এটা আপনি একটা কথা বলেছেন যে তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে অ্যাক্ট ছিল যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে, একটি অ্যাপিলের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা ছিল আমি বলবো। সেটি হচ্ছে তখন ছিল যে বাদী পক্ষ আপিল করতে পারবে না, শুধুমাত্র আসামি পক্ষ পারবে। যেটা হয়তো আমরা যেহেতু এই আইনটার চর্চা করিনি, সুতরাং আমাদের এই আইনের কিছু দুর্বলতা তখন বেরিয়ে এসেছিল, যার কারণে কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে যখন ফাঁসি হলো না, সেই রায় নিয়ে যখন বিক্ষুব্ধ জনতা, তখন কিন্তু আমরাও সেখানে শরিক হয়েছিলাম। তখন আমরা বললাম যে আইনের এই ত্রুটিটা অবশ্যই দূর করতে হবে। আমরা তাদের সাথে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছি। আমরা সংসদ সদস্য থাকার পরেও কিন্তু আমরা ওখানে গিয়েছি, তাদের সাথে একতা প্রকাশ করেছি এবং আমরা সংসদে সেই আইনটি আমরা সংশোধন করেছি। গণজাগরণ মঞ্চের তো এটা অ্যাচিভমেন্ট, এটা শুধু গণজাগরণ মঞ্চ তো সাধারণ মানুষের প্ল্যাটফর্ম আমি মনে করি সেটা ছিল, সেটা আমরা করেছি। এখন দেখেন একজনের যখন ফাঁসির রায় বলা হলো যে আজীবন কারাদণ্ড দেওয়া হলো তাকে, গণজাগরণ মঞ্চ থেকে কেউ কেউ বলার চেষ্টা করলো যে এটা সরকার আতাত করছে, বিএনপি থেকে বললো আতাত করছে। তা আমরা যদি মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়, আমরা তারা রায় দিলে সেটা যদি না মানি এবং বলি যে আতাত করছি, এটাও যেমন ঠিক না। আবার একটা রায় হলে এটাও বলা উচিত না যে সরকার ফাঁসি দিল, সরকার দেয় না, ফাঁসি দিচ্ছে আদালত। সরকার বিচার কার্যটা যাতে সুষ্ঠুভাবে হয় পরিবেশ সৃষ্টি করেছে এবং সেই পরিবেশ অনুযায়ী এখন মাননীয় আদালত এই বিচার কার্য পরিচালনা করছে। আর আর ব্ল্যাকআউট আর দুর্নীতির কথা, দুর্নীতি, চুরি, গুম, দুর্নীতি, চুরি, গুম, হ্যাঁ আমি দুর্নীতি, চুরি, গুম আমি বলবো। তার আগে না 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 বল না, আমার সময় আপনার সময় সমান হবে, আপনি চিন্তা করেন না। আপনি অনেক বলেছেন, আপনার খেয়াল নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা উনি বলেছেন ব্যাপক আকারে। তা আমি যে প্রথম আলোর একটা রিপোর্ট, এটা আরো আগের রিপোর্ট, 2004 সালে 210 জনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। 2005 সালে, আমার 3 বছরের এখানে আছে, 377 জন। 2006 সালে 362 জন। 2006 সালে আপনি দেখেন সেখানে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী 2009 সালে 229, 2010 সালে 133, 2011 সালে 100 জন, 2012 সালে 91 জন এবং 2013 সালে
গত বছরে সেটা 71 জনে নামিয়ে আনা হয়েছে। তা আপনার অবস্থা 362 এর লাস্টে আমাদের আছে, এটা প্রথম আলো রিপোর্ট, আপনি ডেট লেখা আছে প্রথম আলো 11 ফেব্রুয়ারি 2014। হ্যাঁ, আপনি যে বিচার বিরোধী হত্যাকাণ্ডের কথা আমরা কমিয়ে এনেছি, এটা কি আমাদের অপরাধ? আমাদের নেত্রী সঠিকভাবে দেশটা পরিচালনা করছে। দুর্নীতি, চুরি, ব্যাংক ডাকাতি, দুর্নীতি চুরিতে তো তারপর আবার ওনার কাছ থেকে শুনে আসব। দুর্নীতি চুরিতে তো বিএনপি গভর্নমেন্ট তো চ্যাম্পিয়ন। বিএনপির আমলের সৃষ্ট দুর্নীতির যে স্তূপ ছিল আমাদের সরকার সেগুলি পরিষ্কার করছে। পরিষ্কার করতে গিয়ে মানুষের সামনে পত্রপত্রিকায় সেগুলি বেরিয়ে আসছে। কারণ আমরা তো দুর্নীতি ধরছি দেখেই তো এত আলোড়ন হচ্ছে। আমরা তো আমাদের দলের নেতাকে আমরা রেহাই দিচ্ছি না। দুর্নীতির অভিযোগে আমাদের প্রাক্তন মন্ত্রীরা, বর্তমান মন্ত্রীরা পর্যন্ত আপনারা দুর্নীতি দমন কমিশনে হাজিরা দিচ্ছে, তাদের জেরার মুখোমুখি করা হচ্ছে, কোর্টে হাজিরা দিচ্ছে। আমাদের একজন সংসদ সদস্য এখন জেলে, আর একজন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন, ওনাকে ওনার ওয়াইফকে সহ মামলায় করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, তারা যখন জামিনে আছে। আরো অনেক সংসদ সদস্যকে জেরা করা হয়েছে। আওয়ামী লীগ গভর্নমেন্টই পারে, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকাকালীন সময়ে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদেরকেও কিন্তু দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগই পারে, শেখ হাসিনাই পারে এবং শেখ হাসিনাই পারবে। এটি হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিতে। আপনি কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হয়েছিল বিএনপির আমলে, আওয়ামী লীগ সেগুলো উদ্ঘাটন করছে। না, দুর্নীতি বিএনপি আমলে হলে সেই দুর্নীতির দ্বারা তো আপনার এমপি মন্ত্রীরা জেলে থাকতে পারে না। এটা তো ইট ডাজন্ট মেক এনি সেন্স। এখন ব্যাপার হচ্ছে যে না, বিচার যেহেতু ওনারা বলছেন, উনি দাবি করছেন যে বিচার করছেন মন্ত্রী হোক এমপি হোক, আপনারা তো পদ্মা সেতু দুর্নীতি স্বীকারই করেন না ওইটাকে। এবং আচ্ছা, আপনি বলেছেন পদ্মা সেতু দুর্নীতি স্বীকার করেন না, এবং আরো সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে দুদক থেকে এবং এর থেকে এবং বাকি এই দুর্নীতিতে যারা ছিল সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাই না? এখন এইটা তো অনেক দুঃখজনক ব্যাপার যে আপনি আগের থেকে যদি একজন লোককে দেশপ্রেমিক বানিয়ে দেন, তাহলে কার ঘাড়ে কয়টা মাথা আছে যে দুর্নীতি খুঁজবে? এখন এইটা তো ফার্স্ট কথা। আরেকটা কথা হচ্ছে যে আপনারা যখন এই আমলের মতো, আওয়ামী লীগ সরকারের আমলের মতো এরকম হাজার হাজার কোটি টাকা ব্যাংক ডাকাতি আর কখনো পূর্বে হয়নি। ইভেন স্বয়ং অর্থমন্ত্রী বলেন যদি 10,000 কোটি টাকা লুট হয় তাহলে উনি বলেন এটা কোনো বিগ ডিল না, মাত্র 10,000 কোটি, এটা কোনো কিছু না। 100-200 কোটি টাকা হলে তাহলে এটা একটা ব্যাপার। এই ব্যাংক ডাকাতি এই পর্যায়ে গেছে। আপনি প্রাইভেট ব্যাংকগুলোর অবস্থা দেখেন, প্রাইভেট ব্যাংকগুলোর ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল অবস্থা খুবই খারাপ, এবং সেখানে কিন্তু আপনার এই ব্যাংক ডাকাতি ওয়ান অফ দ্য বিগ রিজন। আমি আপা যে পূর্বে যে কথাগুলো বলে জাস্ট আমি কয়েকটা পয়েন্ট টাচ করতে চাই। সেটা হচ্ছে যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে উনি এই কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের খুনের সাথে জড়িত ছিল না। সিপাহ জনতার বিপ্লব 7 নভেম্বরের বিপ্লবের মাধ্যমে উনি ফোর্থ ফ্রন্টে আসেন এবং উনি রাষ্ট্র ক্ষমতায় আসেন। এবং আপনাদের যারা শেখ মুজিব সাহেবের যারা কাছের লোক ছিল, বঙ্গবন্ধু যারা কাছের লোক ছিল, তারাই কিন্তু ষড়যন্ত্র করেছিল। এবং সবচেয়ে বড় কথা যে যারা তখন আপনাদের শেখ মুজিব সাহেবের চামড়া দিয়ে ডুগডুগি বাঁচাতে চেয়েছে, যারা ওনাকে মেরে ফেলতে চেয়েছে, যারা ওনার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছে, সশস্ত্র আন্দোলন করেছে, তারাই কিন্তু আজকে আপনাদের মন্ত্রিসভায় বিরাট বিরাট পদে আছেন। সুতরাং আপনাদের কিন্তু সেই নৈতিক জায়গাটা নেই যে আপনারা বলতে পারেন যে জিয়াউর রহমান সাহেবের কথা বা অন্য কারো কথা। কারণ আপনাদের নেতাকে যে যারা মারতে চেয়েছিল তাদেরকে কিন্তু কোলে নিয়ে আপনারা বসে আছেন। প্রধানমন্ত্রী ডানে এবং বায়ে কিন্তু তারাই। আরেকটা কথা হচ্ছে যে যেই দল বা যেই সরকার, আমি দলের কথা বলবো না, যেই সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আবার আরেকদিকে মুক্তিযুদ্ধের সনদ থেকে চুরি করে, সোনা চুরি করে, কাঠ চুরি করে, ওটার মধ্যে কিছুই আসল নাই, তাদের কিন্তু দুর্নীতির কথা, ওখানেও কিন্তু দুর্নীতি আছে, ওই দুর্নীতির কথাও বলার তাদের কোনো নৈতিক অবস্থান নাই, এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলাও কোনো নৈতিক অবস্থান তারা হারিয়ে ফেলে যখন তারা মুক্তিযুদ্ধের সনদ থেকে চুরি করে। এটা দুইটা জিনিস এখানে হচ্ছে, একটা মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা কবর দিচ্ছেন, আরেকটা হচ্ছে দুর্নীতি করছেন, এই দুটা। আরেকটা হচ্ছে যে দেখেন গণজাগরণ মঞ্চ কথা এটা বারবার বলা যায়, এটা সবাই দেখেছে। গণজাগরণ মঞ্চের একটা কথা আমি বলতে চাই যে ওনারা যখন আন্দোলন করছিলেন রাস্তায়, তখন কিন্তু ওনারা বলেছেন যে অফকোর্স মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে এবং যুদ্ধাপরাধীর বিচারের জন্য, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটা তো মুক্তিযুদ্ধটা তো আরো অনেক কারণে হয়েছিল। আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের গণতন্ত্র, আমাদের
কথা বলার অধিকার, অনেক কিছুর জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। সুতরাং এই জিনিসগুলা কিন্তু গণজাগরণ মঞ্চ কিন্তু টাচ করে নাই, এবং বরঞ্চ দেখা গেছে যে সরকারের বিপক্ষে যারা মিডিয়াতে কথা বলেছে তৎকালীন সময় আপনি মনে করে দেখেন গণজাগরণ মঞ্চ থেকে তাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। ইভেন কাদের সিদ্দিকী সাহেব এখন যাই বলুক, এককালে তো বঙ্গবন্ধুর একেবারে কাছের লোক ছিল, আমি ব্যক্তিগতভাবে আমার বাবার কাছ থেকে শুনেছি। তো সুতরাং আমার বাবা তো ছাত্রলীগের নেতা ছিলেন, উনি অনেক এরকম, এবং আমার বাবা আপনার দলের নেতা, না না আপনার বাবার নেতা কিন্তু বঙ্গবন্ধু ছিলেন। না না, আমি আপনাকে একটা কথা বলি, তাহলে আপনি যখন এই পয়েন্টটা তুললেন আপা, তাহলে আমার বলতে হয় যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রিজন ওয়াই আমার বাবা, শাহ মুয়াজ্জেম সাহেব, এরকম বহু নেতা, কাদের সিদ্দিকী সাহেব কেন আজকে শেখ হাসিনার পাশে নেই, সেটা কিন্তু আজকে আপনাদের ভাবতে হবে। আজকে তো তখন তো আওয়ামী লীগই ছিল, আমার বাবা তো উনি যখন ক্লাস 8 এ পড়ে তখন থেকে রাজনীতি করে, এবং অফকোর্স উনি শেখ মুজিব ওনার নেতা ছিল, এবং আমার বাবার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি। সুতরাং আজকে যখন গণজাগরণ মঞ্চ থেকে যখন এটা থেকে রাজাকার বলা হয়, সেটা দুঃখজনক। যখন এরকম কিছু পথভ্রষ্ট আমাদের ইয়াং জেনারেশন, আই ফিল সরি ফর দেম, এবং তারা যখন বলে যে শহীদ মিনারে এই 9 জন যেতে পারবে না, হু গেভ দেম দ্য রাইট? শহীদ মিনারে কে যেতে পারবে কি পারবে না সেটা কে নির্ধারণ করবে? ওনারা নির্ধারণ করবে। হ্যাঁ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নির্ধারণ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারেন, বা একটা করতে হবে, কিন্তু কয়েকটি পথভ্রষ্ট ছেলে মেয়ে বললো যে এরা কেউ যেতে পারবে না, এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন না। স্বাধীনতার কথা বলেন, আবার কেউ কথা বললে বলেন যে এটা পারে না, তারা বলেছে, তাদের কথা তারা বলেছে। হ্যাঁ, তাহলে কি এটা তাহলে আপনার বেলায় বাক স্বাধীনতা, তাহলে আরেকজনের বেলায়, তাহলে এরা যখন বলবে তখন হ্যাঁ আমি শুনেছি একজন মন্ত্রী বলেছেন যে এটা গণতন্ত্রের চর্চা করছে, তারা বাক স্বাধীনতা, তাদের অধিকার আছে বলার, তারা বলেছে। তো যখন বিরোধী দল যখন রাস্তায় মানববন্ধন করতে চায়, এটা তাদের গণতান্ত্রিক অধিকার না? যখন তেল গ্যাসালারা রাস্তায় মিছিল করে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার না? যখন শিক্ষকরা তাদের এই বেতন বাড়ানোর জন্য রাস্তায় মিছিল করে, তখন আপনারা লাঠিচার্জ আর টিয়ার গ্যাস মারেন কেন? সেটা গণতান্ত্রিক অধিকার না? আমার কথা হচ্ছে যে যেটা আপনাদের পক্ষে যায় তখন গণতন্ত্র জিন্দাবাদ, আর যখন আপনাদের পক্ষে যায় না তখন এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটা আমাদেরকে দমন পীড়নের মাধ্যমে বন্ধ করতে হবে। এই দ্বৈত নীতি থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরে না আসবে, আপনি বিদ্যুতের কথা বলেছেন, এই যে এটা দুইটা নিউজ আছে, একটা বাংলাদেশ প্রতিদিন 15ই অক্টোবর বিদ্যুৎ আসে বিদ্যুৎ যায়, দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং, এটা আপনার ব্ল্যাক আউটের আগে, অনেক আগের নিউজ এটা। তারপরে আরেকটা নিউজ আছে 12ই অক্টোবরে বিদ্যুৎ সমস্যা, ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যায়। আপনারা যদি এতই বিদ্যুৎ উৎপাদন করে থাকেন, কুইক রেন্টালের মাধ্যমে যদি আপনারা হাজার কোটি টাকা দুর্নীতি না করে থাকেন, তাহলে এত লোডশেডিং হয় না। আমি ব্যক্তিগতভাবে, আমি তো সব গ্রামের কথা বলতে পারবো না, আমি আমার গ্রামের কথা বলতে পারি। আমি যখনই গ্রামে যাই 24 ঘন্টার মধ্যে মাঝে মাঝে কারেন্ট আসে। তাহলে আপনারা শহরে বলেন যে গ্রামে কারেন্ট দেওয়া হচ্ছে এইসব জন্য, ইন্ডাস্ট্রিয়াল কিংবা কলকারখানার জন্য কারেন্ট দেওয়া হচ্ছে, আবার গ্রামে গিয়ে দেখি যে কারেন্ট নাই। তাহলে কারেন্ট আছে কোথায়? ঘন্টায় ঘন্টায় মাঝে মাঝে কারেন্ট আসে, সেটা যদি আপনাদের বিদ্যুৎ উৎপাদনের নমুনা হয়, তাহলে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে। লাস্ট পয়েন্টটাকে দিয়ে ধরি যে লোডশেডিং, বিএনপি যদি যখন ক্ষমতায় ছিল 5টি বছর, তারা যদি 1 মেগাওয়াট বিদ্যুৎ জিলুর ভাই জাতীয় গ্রিডে যোগ করে যেত, তাহলে লোডশেডিং, এই যে এখন মাঝে মাঝে যে লোডশেডিংটা হয়, এর থেকে জনগণকে আমরা নিশ্চয়ই আরো ভালো কিছু উপহার দিতে পারতাম, মুক্তি দিতে পারতাম। লোডশেডিং তো হবেই, আমরা তো বলিনি 100% মানুষ বিদ্যুৎ পাচ্ছে, আমরা তো বলেছি 64% মানুষ, 64% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আর লোডশেডিং তো হতেই পারে, লোডশেডিং তো আমাদের দেশে হতে পারে না। কেন হবে? বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এখন পুরো আপনার 11,000 আগে ছিল, যখন ক্ষমতা ছিল আপনাদের যে উৎপাদন ছিল তার চেয়ে 1,000-1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের নেত্রী শেখ হাসিনা সেটা বৃদ্ধি করেছিলেন। আপনারা ক্ষমতা আসার পরে সেটাকে 1,100 মেগাওয়াট বিদ্যুৎ আপনারা আরো কমিয়ে এসেছিলেন। আপনারা 1% বিদ্যুৎ দাবি করেন যে 1300 মেগাওয়াট না কত, ওনারা এটা কখনো কেউ তো দাবি করার তো প্রশ্নই আসে না। জাতীয় গ্রিডে তো যোগই হয়নি, এটা তো যারা আছেন এই ব্যাপারে, যারা এক্সপার্ট, এটা তো আপনারা যারা আছেন পত্রপত্রিকা মিডিয়াতে, আপনারাও তো জানেন। এখানে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র করার নামে তারেক জিয়া এবং কোকোরা শুধু দুর্নীতি করেছে, তার পার্সেন্টেজ খেয়েছে, যেটা আমরা বিভিন্ন দেশে, সিঙ্গাপুরের আদালতে আমরা বিচার দেখেছি, তাদের বিরুদ্ধে দুর্নীতির জন্য ওই যে কোকোর দুর্নীতির টাকা বাংলাদেশে ফেরত এসেছে। ফেরত আসলো কিভাবে? যদি টাকা তাদের অ্যাকাউন্টে না থাকতো।
মামুন এবং তারেক জিয়া যে টাকা দুর্নীতিতে পাচার করেছে, এখন তারেক জিয়া সেই টাকা বসে বসে ভোগ করছেন, এবং তারেক জিয়া মামুনের স্মার্ট কার্ডের মাধ্যমে সেই টাকা তুলে তুলে সে তখন এনজয় করেছে টাকাগুলি। দুর্নীতির কথা যদি ওনাদের বলেন, ওনাদেরকে মানুষ বলে, তারেক জিয়া এবং ওই মানে খালেদা জিয়ার পরিবারকেই মানুষ বলে দুর্নীতির বাস পরিবার, তাদেরকেই মানুষ বলে দুর্নীতির, তারেক জিয়াকে বলে দুর্নীতির বর পুত্র। কেন বলে? তারেক জিয়া কেন মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ টঙ্গীতে উৎপাদন করতে গিয়ে ওখানে কত কোটি টাকা ঘুষ খেলেন, এবং উনি তো মামলাও করেছেন তার বিরুদ্ধে, এবং কি মাধ্যমে, কোন অ্যাকাউন্ট, কিভাবে টাকা পাঠিয়েছেন, কার মাধ্যমে পাঠিয়েছেন, সবকিছু তো স্পষ্ট। এবং যে টাকা ফেরত এসেছে কোকর, সেই টাকা তো সোনালী পর্যন্ত কোনো মামলায় তো আপনাদের শাসনামলে ওনাকে অভিযুক্ত করে কোনো শাস্তি নিশ্চিত করা যায়নি এখন পর্যন্ত। শাস্তি তো মামলা, উনি তো এখন বিচারাধীন যত মামলা আছে উনি তখন পলাতক আসামি হিসেবে বিচার তো করা যায় না, অ্যাবসেন্সে বিচার তো হচ্ছে, বিচার যে হবে না তা না। ওনার মা বেগম খালেদা জিয়া দেখেন, কিন্তু জনগণের প্রশ্ন আছে, অনেকেই জানতে চান যে এত বছর ধরে আপনারা অভিযোগ করছেন, প্রায় 5 বছর ক্ষমতায় থাকলেন, আবার আরেকটা টার্ম শুরু করলেন, না কেন বিচার? অবশ্যই বিচার যখন হচ্ছে, দেখেন বঙ্গবন্ধু হত্যা বিচারকাণ্ড কতদিন ধরে হয়েছে, এই যে জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড যে হয়েছিল সেটির বিচার কবে থেকে? 96 সালে আমাদের নেত্রী যখন 97 সালে ক্ষমতায় আসলেন তখন শুরু করেছিলেন, আবার সেটা একটা রায় হওয়ার পর, নিম্ন আদালতে রায় হওয়ার পরে সেটা আবার বন্ধ হলো, আবার এসে আবার শুরু করলেন। তো মামলা তো মামলার গতিতে চলবে, আইন আদালত তো আইন আদালতকে সরকার বলে দিচ্ছে না যে আপনি এটা করেন বা করেন না। তাই যদি হতো তাহলে বেগম খালেদা জিয়া 40টি কার্যদিবস 42টি কার্যদিবসে অনুপস্থিত থাকেন, এবং ওই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্টের যে দুর্নীতি মামলা, যে এতিমদের যে টাকা মেরে দেওয়ার যে মামলা, সেই মামলা থেকে চার্জশিট হয়েছে, উনি হাজিরা দিবেন না, যার কারণে উনি বারবার আদালতে যাচ্ছেন না, কিন্তু ওনার উকিলরা তাকে আবার পরবর্তী ডেট করছেন। এটাও তো আইন আদালত অনুযায়ী ওনারা এগুলি করছে। বিচারক যদি তাদের এই সময় দেয়, সেখানে আমাদের কি বলার আছে? আমরা তো চেষ্টা করছি। আন্দোলনের কথা বলেন বিরোধী দল, আন্দোলন কিভাবে করবে? আন্দোলন কি করতে পারছে বিরোধী দল? কি কারণে করবে? আন্দোলন করতে গেলে তো জনগণের সমর্থন প্রয়োজন হয়। কোন জনগণ কি বিএনপিকে এখন আন্দোলনের জন্য সমর্থন দিচ্ছে? জনগণ তো এখন যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ভালো আছে। জনগণ এই ধরনের সুস্থ পরিবেশই চায়। জনগণ চায় না যে আন্দোলন নামে বিএনপি বিগত দিনে 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে যে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে, প্রায় 51 জন আপনার শুধু ড্রাইভারকেই হত্যা করা হয়েছে, বাংলাদেশের সম্পদ নষ্ট করা হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছে, ট্রেনের মানে লাইন উপড়ে ফেলা হয়েছে, এইভাবে বাংলাদেশের হাজার হাজার গাছ কেটে পরিবেশকে নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আর জঙ্গিবাদের বাংলাদেশে উত্থানের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ তো সেই সুযোগ আর বিএনপিকে দেবে না, কারণ এখন মানুষ অনেক বেশি সচেতন। সেই যুক্তিতে কি 5ই জানুয়ারির মতো একটি নির্বাচন গ্রহণযোগ্যতা পায়? 5ই জানুয়ারি নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পেতে হবে, এই জন্য পায় কারণ সংবিধান মোতাবেক হয়েছে, এবং ওই সময় নির্বাচন করা ছাড়া অন্য কোনো পন্থার কোনো অবলম্বন ছিল না। আর তাছাড়া বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকারের কথা উনি বলেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার তো ওই সময় করা সম্ভব ছিল না, কারণ তত্ত্বাবধায়ক সরকার তো মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক এটা বাতিল হয়েছিল, এবং বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল সেটা 2বার যদি সকল রাজনৈতিক দল মনে করে সংসদে আলোচনার মাধ্যমে 2বার নির্বাচন হতে পারে, তবে সেটি হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সেই ফর্মুলায় তো বেগম খালেদা জিয়া আসলেন না, উনি তো নির্বাচন করতে অ্যাকচুয়ালি চান নাই। অ্যাকচুয়ালি উনি যেটা চেয়েছিলেন সেটি হচ্ছে, উনি জানেন বিগত নবম জাতীয় সংসদে উনি মাত্র 29টা আসন পেয়েছিলেন। ওনার হয়তো এরকম কোন একটা ধারণা ছিল যদি এর চেয়ে কম আসন পেয়ে যান, সেই কারণে উনি নির্বাচনে আসেন নাই। কিংবা আরেকটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের সঙ্গে উনি একটু চুক্তিবদ্ধ ছিলেন যে তাদেরকে মুক্ত করতে হবে, এই সরকারকে হটাতে হবে। এই জন্য বারবার আমাদের নেত্রী তাকে আলোচনার অফার দেওয়ার পরেও কিন্তু উনি গণভবনের মানে ডিনারের অফার দেওয়ার পরে উনি কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছিলেন। উনি বলেছিলেন, এখন তো যেটি লক্ষণীয় যে জামাতের কোনো ইস্যুতেই বিএনপি কোনো সারা শব্দ করছে না, ইভেন গোলাম আজম মারা গেলেন তার জানাজাতে পর্যন্ত বিএনপির কোনো উপস্থিতি নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে গতকাল যে 3রা নভেম্বর যেটা আমাদের জাতীয় 4 নেতার জেল হত্যা দিবস, যেটি আমরা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যেটা আমরা স্মরণ করি, সেটির সরার্দি উদ্যানের জনসভায় নেত্রী বলেছেন তাদের অবস্থা হচ্ছে সাপে ব্যাং গেললে যখন গলার মধ্যে যায়, যখন ভিতরেও যায় না আবার উপড়ায় ফেলতে পারে না, বিএনপির অবস্থা হচ্ছে সেরকম, যে ওনরা এখন না পারছে, জামাতকে গিলে ধরেছেন। এখন জামাত
ওনাদেরকে ছাড়ছে না বা অন্য জামাতকে ছাড়তে পারছেন না, জামাতকে ছাড়লে ওনাদের কি অবস্থা হবে সেটা ওনারা জানেন, এখন না পারছেন না ঘরকা না ঘটকা, এই একটা অবস্থা। আচ্ছা শুনেন, আপনারা 2008 সালে এসেছেন ইলেকশনে, আপনারা রাষ্ট্র দায়িত্বে এসেছেন, তারপরে 2008 ডিসেম্বর জানুয়ারিতে 2008 জানুয়ারি থেকে 2014 হ্যাঁ 2014 আবার 5 জানুয়ারি আবার ইলেকশন, অবৈধ ইলেকশনে আপনারা আবার আসছেন, এই তাও আবার এখন অলমোস্ট নভেম্বর মাস, এই বছরও শেষ হয়ে গেল। তো এখন এই এতগুলা বছরে আপনারা তারেক জিয়ার নামে, তারেক রহমান সাহেবের নামে যে অ্যালিগেশন গুলো করেন দুর্নীতির, এগুলো কি একটা প্রমাণ করতে পারলেন না? আপনার একটু আগে, আপনি 10 মিনিট আগে বলেছেন যে আপনাদের নিজেদের ক্যাবিনেটের মন্ত্রীরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে অলরেডি জেলেও চলে গেছে। তাহলে কি এই 7 বছরে কি আপনারা তারেক জিয়ার একটা দুর্নীতি প্রমাণ করতে পারলেন না? তাহলে আপনি যদি ওই আমার তারেক জিয়া তো নথিপত্র নিয়ে গায়েব হয়ে বিদেশে চলে গেছে, না আপনার তো লোক উদ্ধার করতে হবে, না আপনার তো তারেক রহমান সাহেবকে আপনার প্রয়োজন নাই তার বিচার করার জন্য। যদি সে তার বিরুদ্ধে আপনার অভিযোগ থাকে, এরকম বহু মামলা আছে দেশে, বাংলাদেশে হয় যে যার বিরুদ্ধে অ্যালিগেশন সে উপস্থিত নাই, সেটা অনেক ধরনের মামলাই হতে পারে, তো হচ্ছে না, বিচার হচ্ছে না। তা আপনারা কেন আপনারা যখন এই 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে নিজেদের এমপি মন্ত্রীদেরকে আপনি জেলে ভরে ফেলতে পারলেন, রনি জেলে গেল, বদি তারপরে সেই এই ইয়াবা কিং, মানে দুর্নীতি তো দুর্নীতি, মানে সারা বাংলাদেশের প্রজন্মকে ধ্বংস করার মতো একটি ইয়াবা ব্যবসায়ী, সেই ইয়াবা কিং নামে সেই এমপি পরিচিত, তাকে সে যখন যায় আপনি সরি টু সে আপনি মনে হয় জানেন না, আমি জানি না সেটা, আমাকে বলতে দেন, আওয়ামী লীগ সম্মিলিতভাবেই করে না, আমাকে বিএনপির অনেক নেতারা, তাহলে বদির অ্যালিগেশনে তো বিএনপির নাম আসা উচিত, সেটা বদি কিন্তু জেলে গিয়েছে, আমাকে যেটা এখন সুতরাং সেটা প্রমাণ করে যে আপনাদের তারেক রহমানের বিরুদ্ধে কোনো ভ্যালিড অ্যালিগেশন নাই, এগুলো শুধু আপনারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য দেন। কোকো সাহেবের টাকা ফেরত আসছে, আপনারা জনগণের কাছে ওপেন করেছেন সেই নথিপত্র যে এটা কিভাবে ফেরত আসে, এই ডকুমেন্টস তো আছে। যদি এটা রমনা শাখা সোনালী ব্যাংক, আমি আপনাকে ঠিকানা বলি, সোনালী ব্যাংক রমনা শাখা, আমি ঠিকানা চাই না, জনগণ শোনা, জনগণের রাইট আছে, জনগণের রাইট আছে, বাংলাদেশের জনগণ জানতে চায়। সুতরাং আপনার যদি এটা একেবারে কোকোর টাকা হয়ে থাকে, তাহলে এটা আপনারা হয় সংসদে উপস্থাপন করেন অথবা জনগণের সামনে উপস্থাপন করেন, আপনারা করতে পারেন না, আপনি গন কেস তো তুললেন আপা, এই জন্য আমার বলতে হচ্ছে, আর্গুমেন্টের জন্য আমার বলতে হচ্ছে, আপনি যেহেতু গন কেস তুললেন, আমার বলতে হচ্ছে যে আপনারা কিন্তু কাগজপত্র দেখাতে পারেন নাই। এখন কোন টাকা আসছে, কার টাকা আসছে, এটা কোন দুর্নীতির টাকা, এটা তো কেউ জানে না, তাহলে তারা দেশে আসছে না কেন? এটা আরেকটা হচ্ছে, এটা আরেকটা যেটা আমি বলতে চাই যে আপনি বললেন জনগণের সমর্থনে আপনারা আছেন এবং বিএনপি 5 জানুয়ারি নির্বাচনে যেতে চায় নাই, আর এটাতে হাস্যকর কথা আর হতে পারে না। এখন শুনেন, আপনারা জনগণের সমর্থন কি বোঝে আওয়ামী লীগ? যদি বুঝতো তাহলে এই আপনার 153টা সিট, এটাও এই যে স্মরণকালের শব্দটা ব্যবহার করা হয়েছে না বিদ্যুতের ব্যাপারে, ব্ল্যাকআউটের ব্যাপারে, এটাও স্মরণকালের একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে 153টা অলরেডি আপনার অটোমেটিক হয়ে গেছে, কোনো নির্বাচনই হয় নাই। বাকি 147টা সিটে যে নির্বাচন হয়েছে সেটাতেও ভোটই পড়ে নাই। বিএনপির সর্ববৃহৎ রাজনৈতিক দল, কিন্তু আরো তো রাজনৈতিক দল আছে বাংলাদেশের তারাও যায় নাই। আপনারা যদি এতই আপনারা কনফিডেন্ট থাকতেন, জনগণের উপর যদি আস্থা থাকতো, জনগণের যদি সমর্থনের উপর আস্থা থাকতো, তাহলে আপনারা এরশাদ সাহেবকে নিয়ে এত নাটক করতেন না। আপনারা এরশাদ সাহেবকে অসুস্থ বানিয়ে সিএমএইচে ভর্তি করে তার ওয়াইফকে নিয়ে এসে তার ওয়াইফকে প্রধান করে করে আপনারা এত নাটক, এরশাদ সাহেব পদত্যাগ একবার উনি প্রার্থিতা প্রত্যাহার করে তো করে না, তার আরেকজন করে তো করে না, এই যে নাটকটা 5 জানুয়ারির আগে করলেন, সেটা কেন করলেন জাতীয় পার্টিকে নিয়ে? তাহলে তো আপনার এরশাদ সাহেব তো নিজেই স্বীকার করেছে যে যখন যে একজন আমাদের বিদেশি একজন গেস্ট আসলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এসে ওনার সাথে যে মিটিং এর পরে এরশাদ তো নিজেই স্বীকার করলো সেটা। এরশাদ সাহেব তো বলেছেন যে আমাকে 5 জানুয়ারি নির্বাচনে যাওয়ার জন্য বলা হচ্ছে, বাধ্য করা হচ্ছে। অলৌকিক ভাবে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ উনি সিএমএইচে ভর্তি হলেন এবং তারপরে এর সাথে কোনো খবরই নাই। প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন উনি নাকি গলফ খেলে, আর প্রধানমন্ত্রী কিভাবে জানে উনি গলফ খেলতেছে না খেলতেছে সেটা তো আমি জানি না। এখন
এখন ব্যাপার হচ্ছে তাহলে যদি আপনাদের যদি জনগণের উপর আস্থা থাকতো তাহলে আপনারা চাইতেন একটা ইনক্লুসিভ ইলেকশন এবং সব দলের অংশগ্রহণে একটা ইলেকশন, তাহলেই মাঠে প্রমাণ হতো, ভোটের মাঠে প্রমাণ হতো যে জনগণের সমর্থন আপনাদের আছে কি নাই। এবং 5ই জানুয়ারি নির্বাচন যে বিএনপি একটি রাজনৈতিক দল এবং জনপ্রিয় রাজনৈতিক দল এবং সবসময় নির্বাচনের মাধ্যমে ওনারা বিএনপি সরকার গঠন করেছে, তো বিএনপি কেন নির্বাচন চাইবে না? এমন তো না যে বিএনপির আপনি এখনো যদি প্রত্যেকটি 300টা কনস্টিটিউয়েন্সির প্রত্যেকটা ওয়ার্ড লেভেলে যান, এখনো 2টা দলের আপনি নেতাকর্মী পাবেন, একটি হচ্ছে আওয়ামী লীগ, একটি হচ্ছে বিএনপি সর্ববৃহৎ। বাকি দলগুলো কিন্তু খুবই আপনার সংখ্যায় এটা গুরুত্বপূর্ণ না, যে সংখ্যা আছে তাদের। ইভেন জাতীয় পার্টিও না, কারণ জাতীয় পার্টি যদি থাকতো, ওদের যদি অবস্থা থাকতো, তাহলে ওই ওনাদের এই যে গত উপজেলা নির্বাচনে একটা সিট হলেও জাতীয় পার্টি পেত। হ্যাঁ, উপজেলা সিস্টেমটাই তো ওনাদের জন্য একটা সাফল্যের ব্যাপার ছিল, কিন্তু সেটা কিন্তু ওনারা পান নাই। এখন কথা হচ্ছে যে আপনারা সুতরাং আপনারা যে বললেন যে বিএনপি 5ই জানুয়ারি নির্বাচন আসতে চায় নাই, সেটা তো একটা অমূলক একটা অ্যাকচুয়ালি এটা একেবারে একটা হাস্যকর একটি কমেন্ট, কারণ এটা সবসময় আমরা নির্বাচন চেয়েছি এবং আপনারা এই নির্দলীয় সরকারের জন্য 1996-96 আপনারা এই নির্দলীয় সরকারের জন্য আপনারা আন্দোলন করেছেন, আপনারা বাস পুড়িয়েছেন, আপনারা মানুষ মেরেছেন এই নির্দলীয় সরকারের জন্য। কিন্তু আপনারা ভুলে গেছেন সেই আপনি তো অনেক পুরনো মানে নেতা আওয়ামী লীগের, এবং আপনার মনে থাকার কথা যে আপনারা কিন্তু এই কাজগুলো করেছেন। কেন করেছেন? এই নির্দলীয় সরকারের দাবিতে, আর কিছু না। কোনো বাংলাদেশের কোনো জাতীয় ইস্যুর জন্য কিন্তু আপনারা আন্দোলন করেন নাই, আপনারা বাংলাদেশের উন্নয়নের জন্য আন্দোলন করেন নাই, আপনারা দুর্নীতির জন্য আন্দোলন করেন নাই, আপনারা যেসব অ্যালিগেশন গুলো আপনারা বিএনপির নামে দেন সেগুলোর জন্য কিন্তু আপনারা আন্দোলন করেন নাই। আপনারা আন্দোলন করেছিলেন নির্দলীয় সরকারের জন্য, এবং সেই নির্দলীয় সরকারের জন্য আন্দোলন করতে গিয়ে আপনারা মানুষ মেরেছেন, বাস পুড়িয়েছেন, অনেক কিছু করেছেন। সুতরাং অনেক 173 দিনে কতদিন আপনারা হরতালও ডেকেছেন শুধু এই একটি ইস্যুতে। তো সুতরাং আমি মনে করি যে আপনাদের আন্দোলনের কথা বললেন, বিএনপি এখানে আমার আন্দোলন তো একটা কথা আমার বাবা বলতেন যে চাঁদ দেখে আন্দোলন হয় না, আন্দোলন তো চলমান। আন্দোলন হচ্ছে যে এখন এই যে আমি যদি যে কোনো একটি ইস্যুতে আমি যদি কালকে রাস্তায় নেমে প্রতিবাদ করি, আমার জন্য এটি আন্দোলন। সুতরাং আমরা তো প্রতিবাদ করে যাচ্ছি, এবং শুধু এই ইস্যুতে না, সব ইস্যুতেই। কিন্তু আপনাদের এখন প্রশাসনের অবস্থা দেখেন, আপনারা তো প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছেন। এখন আগে আপনারা রাবার বুলেট মারতেন, এখন আসল গুলি মারেন। আমার এলাকায় গত অগাস্ট মাসে হরতালে আমার এলাকায় একটি ছেলে মারা গেছে, মারুফ নায়কের একটা 20 বছরের ছেলে মারা গেছে, এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেটা আপনাদের সংসদেও বলেছে যারা মারা গেছে, এবং পুলিশের গুলিতে মারা গেছে। এরকম সারা দেশে মারা গেছে। তো সুতরাং আপনারা যখন ডাইরেক্ট গুলি করছেন এবং আপনারা আবার বলছেন, এবং এটা ঠিক যে আপনারাই আন্দোলন, কারণ আপনারা তো বলেন, কারণ লগি বৈঠার ঘটনাতে কিছুদিন আগে সেই দিবস গেল, লগি বৈঠার রাজনীতি তো আওয়ামী লীগই করতে পারে, লগি বৈঠা দিয়ে মানুষ মারার রাজনীতি কিন্তু আওয়ামী লীগই করতে পারে। এবং আরেকটা কথা শুধু আমি বলতে চাই, এই যে এই গত আমেরিকায় যখন আপনার কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সফর করেছিলেন, ওনার একটা প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন ফেরার পথ আগে ওখানে নিউ ইয়র্কে, যে উনি বলেছেন যে কেন আমরা নির্বাচন দিব, মধ্যবর্তী নির্বাচন, সে বিএনপি জামাত খুনিদেরকে ক্ষমতায় আনার জন্য। তা উনি পক্ষান্তরের প্রমাণ নিজেই স্বীকার করে নিলেন অবচেতন মনে, যে উনি জানেন যে যদি একটি নিরপেক্ষ ইলেকশন বাংলাদেশে হয় তাহলে হয়তো বা আওয়ামী লীগ নেক্সট টাইম ক্ষমতায় আসতে নাও পারে। সেই ক্ষেত্রে থেকে উনি নিজেই কিন্তু স্বীকার করে নিয়েছেন। আমার আর কিছু বলার নাই। ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শ্যামা বলেছেন যে এটা আওয়ামী লীগের দাবি ছিল, 96 সালে আন্দোলন করে আওয়ামী লীগ সেটা অর্জন করেছিল। এটা খুবই সত্যি কথা, কারণ আমরা দাবি করি গণমানুষের যে দাবি সেটাকে বেস করে আমরা আন্দোলন করি। এবং তখন ছিল কি বিএনপি জামাত তখন যেভাবে আপনার ইলেকশনে কারচুপি করত, ভোট ডাকাতি করত, তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেত্রী তখন যে নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হওয়ার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন একটা ব্যবস্থা করার জন্য উনি কিন্তু আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে কিন্তু আমাদের পক্ষ থেকে একটা ফর্মুলা ছিল, আমাদের নেত্রী কিন্তু একটা ফর্মুলা দিয়ে বলেছিলেন যে এই ভাবে নির্বাচন যদি হয় এবং সেটি হতে হবে, সেটি কিন্তু 3 জোটের রূপরেখা অনুযায়ী ছিল যে পরপর 3 টার্ম হবে। আপনি মনে হয় সেটা ভুলে গেছেন, 3 টার্ম হবে, এবং সেই রূপরেখা কিন্তু আমাদের নেত্রী দিয়েছিলেন। আজ আপনি বলেন 5ই জানুয়ারির আগের দিন পর্যন্ত, নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনার নেত্রী সেই তত্ত্বাবধায়ক চেয়ে আসছেন, যে ফর্মুলাকে দিতে পেরেছেন
ওনার তো কোনো ফর্মুলাই ছিল না, ওনার কোনো হোমওয়ার্কই ছিল না। কোন ব্যবস্থা উনি চাচ্ছেন, ওনার কি কোনো উপদেষ্টা মন্ডলী নাই? তারা কি ওনাকে একটা ফর্মুলা করে দিবে না যে এই ফর্মুলা আমরা চাচ্ছি এটাকে? আমরা তো একটা ফর্মুলা, আমি যখন চাইবো আমি তো সে এক দিব যে আমার দাবিগুলি এই। আপনাদের কি দাবি ছিল? কোনো দাবি ছিল না। অ্যাকচুয়ালি যেটা হয়েছে এটি হচ্ছে আসল কথা, কারণ আপনারা নির্বাচন করতেই চান নাই। আর জনগণ কিভাবে 153টি সিটের কথা সব সময় সব টক শোতে দিকে আলোচনা হয়, তো নির্বাচনে আপনি আসলেন না, বিএনপি আসলো না, বিএনপির নেতৃত্বাধীন 18 দল তখন ছিল, তারা আসলো না। তা আওয়ামী লীগ সহ, জাতীয় পার্টি সহ, তারপরে আমাদের 11 দল 14 দল সহ, আরো তরিকত ফেডারেশন সহ আরো তো এখানে 12, 14টা 15টা দল অংশগ্রহণ করেছে। তো নির্বাচন গণতন্ত্রের একমাত্র উদাহরণ কি শুধুমাত্র রাজনৈতিক দল অংশ নিয়েছে 44টির মধ্যে? না, 6টি রাজনৈতিক দল অংশগ্রহণ। আমাদের জোট, ওনার যদি 20 দল ধরে, তা আমার তো জোট আছে 14 দলের জোট আছে না। তারপরে আমাদের এখানে জাতীয় পার্টি বাইরেও আছে, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন সহ আরো অনেক দল আমাদের সাথে আছে, তারা নির্বাচন করেছে। 20 দলে যেমন 20 দল নেই, 14 দলে 14 দল নেই। কিছু কিছু জায়গায় দেখেন নির্বাচন অনেক সময় হয়, যখন বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যেমন টুঙ্গিপাড়াতে যখন আমাদের মাননীয় নির্বাচন করেন, তখন তার প্রতি সম্মান দেখিয়ে কেউ কিন্তু আর নির্বাচনে নমিনেশন ফর্ম ফিল আপ করে না, কোনো দলই করে না। বিএনপি সময় করে, কিন্তু করার পরে ওইটাই সীমাবদ্ধ, কোনো প্রচারণা চালায় না। সেটি হতে পারে একটা বিশেষ ক্ষেত্রে, সেটি হচ্ছে সম্মানের ক্ষেত্রে। আর কিছু কিছু জায়গায় এই সকল হয়, যেটি আপনি বলছেন যে নির্বাচন হয় নাই, অটো প্রমোশন হয়েছে, সেটি হচ্ছে সেই এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। থামিয়ে দিচ্ছি আপনাকে, আপনার কাছে আসছে শ্যামা, আমরা শেষের দিকে 2 মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য। আসলে অ্যাকচুয়ালি এই যে 12 দল বলেন, 14 দল বলেন, 20 দল বলেন, এটা তো আসলে অ্যাকচুয়ালি গণতন্ত্রের ভাষা না। এটি গণতন্ত্রের ডেমোক্রেটিক একটা সিস্টেমে হলো আপনারা যে কয়টি রাজনৈতিক দল, হ্যাঁ, নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তারা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করার একটা রাইট আছে। কিন্তু এখানে কিন্তু আপনি 20 দলের কথা বললেন, 20 দলের বাইরেও কিন্তু সবাই কিন্তু 20 দলে না, যারা যায় নাই, অনেকে আছে কিন্তু 20 দলের বাইরে, এরাও কিন্তু যায় নাই। হ্যাঁ, এরাও কিন্তু যায় না, অনেকেই যায় নাই। তো সুতরাং আপনার কথাটা, এবং কেন যায় নাই আপনার বুঝতে হবে। যে আপনি আপা বললেন যে কি একটু আগে বলেছিলেন যে উনি বেগম খালেদা জিয়া হয়তো ভেবেছিলেন যে 29টা সিট পেয়েছে, আরো কম পাবে, এই জন্য যায় নাই। আপা, আপনি কি সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর কথা ভুলে গেছেন? 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতেছে, কিন্তু এই বরিশালে আমাদের প্রার্থীর মাথা ফাটাই দিছে, যে বিএনপি প্রার্থী তার মাথা ফেটে গেছে, মারামারি, কারচুপি, তারপরেও এত কারচুপির পরে উপজেলা নির্বাচন তো বিভিন্ন ফেজে হয়েছে, সেটা তো সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখেছে যে কি পরিমাণ কারচুপি, কি পরিমাণ ব্যালট বাক্স নিয়ে চলে গেছে লোকজন, এই ধরনের নির্বাচন হয়েছে। তাহলে এই উপজেলা নির্বাচন এত কিছুর পরে কিভাবে আপনারা বলেন যে আপনি আপনার নেত্রীকে, আপনাকে আমি প্রশ্ন করি যে আজকে যদি ব্যাপারটা উল্টো হতো, তাহলে কি কখনোই মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়া আন্ডারে নির্বাচন করতেন না? আরেকটা কথা আমি বলতে চাই, শেষ করতে হবে আপনাকে। না, আমি শেষ করে দিই, আমি আর সুযোগ পাচ্ছি না। তো তাহলে আমি আইটি যেটা বলতে চাই, না, আমি যেটা বলতে চাই যে আজকে আমাদের যদি এই বিতর্কের অবসান ঘটাতে হয়, তাহলে কিন্তু আপনাদের ভুলগুলো আপনাদের স্বীকার করতে হবে। আপনি যে সবসময় ডিফেন্সিভ মোডে থাকেন তাহলে হবে না, এবং আলোচনার টেবিলে আসতে হবে এবং আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। ধন্যবাদ। শ্যামা বলেছেন যে আলোচনার মাধ্যমে আসতে হবে, কিছু ভুল স্বীকার করতে হবে, এটি আওয়ামী লীগ স্বীকার করতে জানে, এবং মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে আমরা ভুল থেকে শিক্ষা নিতে জানি, আমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। উনি বলেছেন উপজেলা নির্বাচনে কিংবা সিটি কর্পোরেশন নির্বাচনে ওনাদের ব্যাপক জয় হয়েছিল, যার কারণে ওরা এখানে অনেক, কিন্তু ওনারাই আবার মুখে বলেন যে উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন জয় তো হয়নি, এটাই হচ্ছে জাতীয়, এই জন্য আমরা যাইনি, কারণ জাতীয় নির্বাচন সময় ওইটা জাতীয় নির্বাচন উপজেলা নির্বাচন এক না, ওনাদের কথাই কিন্তু গন্ডগোল। ওনাদের এতই জনপ্রিয় হবেন, তাহলে ওনারা নির্বাচনে গেলেই তো ওনাদেরকে জনগণ ভোট দিয়ে দিত, ওনারা গেলেন না কেন? কারণ আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই যে মৌলবাদী যে জামাত চক্র, যারা মৌলবাদী চক্র, তাদের সাথে আপনারা একটা নেগোসিয়েশন আপনাদের ছিল। আপনারা যুদ্ধাপরাধীদের এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য দেশকে একটি অন্যরকম পরিস্থিতি, একটা মানে জঙ্গিবাদের পরিস্থিতি সৃষ্টি করার জন্য আপনারা যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, সেইখান থেকে আমাদের নেত্রী গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছে। এখন শেখ হাসিনা এবার ক্ষমতা আসার পরেও
এই যে জঙ্গিবাদকে কিন্তু কঠোর কঠোরভাবে আপনারা দমন পাচ্ছেন। করেছেন, সেটা আপনারা দেখেছেন। ওরা যে এতদিনে যে আপনাদের হরতাল হচ্ছে, কঠোর হাতে আগে দমন জামাতের মানে হরতাল মানে গুলি দেখলেন করা, ককটেল, খুন করা শুনে হ্যাঁ, এখন আর মানুষ এখন কিন্তু দেখেন স্বাভাবিক সকল কিছু মৃত্যুর আন্ডার দায় দিতে। কন্ট্রোল। মানুষ আজকে এই জন্যই শেষ। বলি মানুষ এখন বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর দায় গণতন্ত্র দিতে। টিকিয়ে রাখতে, মানুষ এখন খুন গণতন্ত্র হলে টিকিয়ে রাখতে রাস্তা এবং ফেরত চায়। বাংলাদেশের মানুষকে সুশাসন উপহার দিতে আজকে যদি শেখ আমরা হাসিনাই লাশ ফেরত পারে, পাই, তাহলে মানুষ শেখ হাসিনাই ভাগ্যবান পারবে। মনে করে। দর্শক, লাশ ফেরত পেলে অনুষ্ঠানের ভাগ্যবান মনে শেষ করে। প্রান্তে আমরা তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মতে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। শামা ওয়াহিদ এবং নাজমা আক্তার, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি দুজন অনেক বিতর্ক করেছেন এবং প্রধান লক্ষ্যটা যদি অনেকের ধারণা, সবাই একমত হয়তো হবেন না, যে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া, তখন এই ধরনের বিতর্ক হবে, চলতেই থাকবে। হরতালের পুরো সপ্তাহ জুড়ে একদিন এটি সরকারি ছুটি আশুরার কারণে ছিল গতকাল, এবং এর বাইরে পুরো সপ্তাহটাই হরতালের মধ্যে থাকতে হলো বাংলাদেশকে। এবং কেন হরতাল, এই প্রশ্নটি উঠতেই পারে, কারণ হরতাল করে কি লাভ হচ্ছে, যারা হরতাল করছেন হরতালে সাড়া মিলছে কিনা, যদি যাদের নেতাদের যারা অভিযুক্ত, যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, তারা তাদের রাজনৈতিক প্রতিক্রিয়া জানাতেই পারেন, তাদের নেতাদের প্রতি শ্রদ্ধাও জানাতে পারেন, শ্রদ্ধা জানাবার অসংখ্য উপায় আছে। কিন্তু জনগণের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে যদি তাতে স্বতঃস্ফূর্ত সাড়া না মেলে, তাহলে এই ধরনের হরতাল করে আসলে কার লাভ হয়? এই প্রশ্ন থাকলো সবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।